চোখ খুলুন আর হাতের মুঠোয় ধরা ওই স্মার্টফোনটার দিকে একবার তাকান। আপনি ভাবছেন ওটা স্রেফ একটা ফোন, একটা কিউআর কোড স্ক্যানার। ভুল ভাবছেন। ওটা এখন আর স্রেফ কোনো প্রযুক্তি নয়, এটা এই মুহূর্তের ভারতের সবথেকে বিপজ্জনক রাজনৈতিক বোমা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিল্লি থেকে শুরু করে গলির মোড়, সে যেই দিল্লির মসনদে বসে থাকা স্বরাষ্ট্র মন্ত্রক ভাবছিল দেশের মানুষ নীরব, ঠিক তখনই যুব কংগ্রেস আর রাহুল গান্ধীর টিম দিয়েছে এক মোক্ষম চাল। একটা মাত্র কিউআর কোড, আর তার আড়ালে জমে থাকা কোটি কোটি মানুষের জমাট বাঁধা ক্ষোভ। ভয় দেখাচ্ছিলেন ইডি সিবিআই দিয়ে, ভাবছিলেন সোশ্যাল মিডিয়ায় মুখ বন্ধ করলেই প্রতিবাদ থমকে যাবে। ভুল হিসেব। এবার সরাসরি দেশের জনতার দরবারে শুরু হয়ে গেছে ডিজিটাল ব্যালটের খেলা। প্রতি 3 সেকেন্ডে স্ক্যানারের মিটার ঘুরছে, সাইনের সংখ্যা লাফিয়ে বাড়ছে, আর সেই সাউন্ডটা জানেন কিসের? ওটা কোনো ডিজিট নয়, ওটা দিল্লির মসনদে ভিত কেঁপে ওঠার আওয়াজ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার এই দাবি কি কেবল একটা অনলাইন পিটিশন, নাকি এ হলো কোনো বড় সড় রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস? ক্ষমতার অহংকার চূর্ণ করতে এই ডিজিটাল সই কতটা কার্যকর, আজ কথা বলবে খাঁটি পরিসংখ্যান আর জনতার আসল গর্জন। চলুন সত্যের মুখোমুখি হওয়া যাক। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। রাজনীতিতে সংখ্যার খেলাটা আসলে কেমন তা আমরা অনেকেই ভুল বুঝি। দেখুন, রাহুল গান্ধী এখন অমিত শাহের পদত্যাগের দাবিতে একটা কিউআর কোড স্ক্যানার এনেছেন। বলা হচ্ছে এটা নাকি এক ধরনের জনমত গঠন, কিন্তু প্রশ্ন হলো কতজন মানুষ সত্যি এই স্ক্যানারে ক্লিক করবেন? আপনি হয়তো ভাবছেন দেশে যদি কোটি কোটি ভোটার থাকেন তবে কোটি কোটি মানুষই এতে অংশ নেবেন। একেবারেই না। আসল সত্যটা বুঝুন। আমাদের দেশে কোনো রাজনৈতিক বা সামাজিক ইস্যুতে সক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখানোর মানুষের সংখ্যা সবসময় খুব কম। যে দেশে গোপন ব্যালটে ভোটদানের হার মাত্র 68 থেকে 70% গিয়ে আটকায়, সেখানে খোলামেলাভাবে সরকারের বিরুদ্ধে মতামত দেওয়া কতটা কঠিন বোঝেন? আজকের এই সাইবার নজরদারির যুগে কে সরকারের পক্ষে আর কে বিপক্ষে তা ট্রেস করা কিন্তু কোনো কঠিন কাজ নয়। তাই সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই একটু মেপে পা ফেলে, কিছুটা নিউট্রাল বা নিষ্ক্রিয় থাকে। যে কোনো ধরনের ডিজিটাল পোল বা অনলাইন ক্যাম্পেইনে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা সাধারণত কয়েক লাখের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ইতিহাস দেখুন, এই তো সেদিন দিল্লি বা দেশের বিভিন্ন রাজপথে যে গণ আন্দোলনগুলো হলো, সেখানে ঠিক কতজন রাস্তায় নেমেছিলেন হিসেবটা মেলান। আমাদের দেশে জেনজির সংখ্যা প্রায় 35%, অর্থাৎ প্রায় 40 থেকে 50 কোটি। কিন্তু তাদের অধিকারের দাবিতে বা নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দিল্লি, মুম্বাই, কলকাতা বা বেঙ্গালুরু মিলিয়ে কতজন তরুণ রাস্তায় নেমেছিলেন? বড় জোর 4 থেকে 5 লাখ। কিন্তু তাতেই ফলাফল কি হলো? ওই 4 থেকে 5 লাখ তরুণের আন্দোলনের চেহারাই কিন্তু সরকারকে বাধ্য করেছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। তাই আপনি যখন শুনবেন অনলাইন স্ক্যানারে হয়তো 2 লাখ মানুষ অমিত শাহের ইস্তফা চেয়ে সাইন করেছেন, এটাকে ছোট করে দেখার ভুল করবেন না। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় 2 লাখ মানুষ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিউআর কোড স্ক্যান করার অর্থ হলো তারা প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করতেও তৈরি। ডিজিটাল যুগে এই 2 লাখ সংখ্যাটাই কিন্তু একটা বিশাল রাজনৈতিক বার্তা। আমাদের এই কুম্ভকর্ণের মতো ঘুমন্ত গণতন্ত্রের একটা বড় সমস্যা কি জানেন? এটি 5 বছর পর পর একবার ঘুম ভেঙে জেগে ওঠে, ব্যালট বাক্সে গিয়ে ভোটটা দেয়, আর তারপরেই আবার লম্বা ঘুম দেয়। এই নিষ্ক্রিয় গণতন্ত্রের যুগে যদি 2-4 লাখ মানুষ কোনো ইস্যুতে একদম সোচ্চার ও প্রাণবন্ত হয়ে ওঠেন, তবে জেনে রাখবেন বড় থেকে বড় স্বৈরাচারী মনোভাবের নেতারাও ঘুম হারাম করার জন্য ওই সংখ্যাটাই যথেষ্ট। তবে জেনে রাখবেন বড় থেকে বড় স্বৈরাচারী মনোভাবের নেতারও ঘুম হারাম করার জন্য ওই সংখ্যাটাই যথেষ্ট। তাই বিষয়টার রাজনৈতিক গভীরতা আগে আমাদের স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার। যুব কংগ্রেসের এই ক্যাম্পেইনটি খেয়াল করুন। সরাসরি লিখে দেওয়া হয়েছে, ইটস ডান ব্রো, ইটস টাইম টু গো। অর্থাৎ সময় শেষ, এবার ইস্তফা দিন। 20 জুলাই শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়ে ম্যাস পিটিশন তৈরি করা হয়েছে। ছোট্ট একটা বার্তা, কিউআর কোড স্ক্যান করুন আর এই পিটিশনে নিজের সই জমা দিন। আপনাদের বোঝাতে আমাদের পরিচিত এক ব্যক্তি এখানে স্ক্যান করে সই করেছেন। কিউআর কোডে স্ক্যান করে নিজের নাম, ফোন নম্বর পুট করলে কি হয় সেটাও আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। ভাবছেন অনলাইন বা ডিজিটাল পিটিশন করে কি হবে? এর জন্য তো আদালতে যাওয়ার প্রয়োজন নেই, এটা তো সরাসরি জনগণের আদালতের রাস্তা। একটা কথা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, ধর্মেন্দ্র প্রধানের মতো কোনো মন্ত্রীর পদত্যাগের দাবি ওঠা আর অমিত শাহের পদত্যাগ চাওয়ার মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক।
ধর্মেন্দ্র প্রধানের মতো 5,000 জন এলেও গেলেও সরকারের তেমন কিছু যায় আসে না, কিন্তু অমিত শাহই তো এই সরকারের মূল খুঁটি। শাহের বিরুদ্ধে গণমত তৈরি হওয়া মানে কি বর্তমান সরকারের পতন ঘণ্টা বাজাতে শুরু করা নয়? এই সরকার জনমতের উপর দাঁড়িয়ে নেই এই কথা প্রমাণ করার জন্যই বিরোধীদের এই ডিজিটাল অস্ত্র। পরিসংখ্যানগত দিকটা একটু নজর দিন। ভিএলআর এর তথ্য অনুযায়ী আমাদের দেশের বর্তমানে প্রায় 125 কোটি মানুষের নামে 125 কোটিরও বেশি সক্রিয় মোবাইল কানেকশন রয়েছে। এর মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন কতজন? 108 কোটির বেশি মানুষ। গ্রামীণ এবং শহরাঞ্চল মিলিয়ে মোবাইল এখন প্রতিটি মানুষের হাতের মুঠোয়। এই বিপুল সংখ্যক স্মার্টফোন ইউজারের কাছে কোনো একটি কিউআর কোড পৌঁছানো মানেই তো সরাসরি দেশের প্রতিটি নাগরিকের দরজায় ধাক্কা দেওয়া। কম্পিউটার নয়, মানুষ মোবাইল থেকে সেকেন্ডের মধ্যে স্ক্যান করে নিজের মতামত জানাতে পারছে। আর যখনই কোটি কোটি হাতের মোবাইল এইভাবে প্রতিবাদের মাধ্যম হয়ে ওঠে, তখন কোনো স্বৈরাচারী শক্তির পক্ষেই আর ঘুমিয়ে থাকা সম্ভব হয় না। দায়িত্ব নিয়ে বলছি, এই 2.5-3 লাখ মানুষ যদি স্পষ্ট করে জানিয়ে দেয় যে তারা ইস্তফা চায়, তবে সেটাই এক বিরাট রাজনৈতিক সংখ্যা। এটাকে শুধু একটা সাধারণ ডিজিটাল ক্যাম্পেইন হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে আজকের ভারতের মনের আসল মেজাজ বা পালস বোঝানোর একটা স্যাম্পল সার্ভে। ভাবুন তো, বিরোধী শিবিরের মাত্র একটি রাজনৈতিক দল কিউআর কোড প্রকাশ করতেই যদি এই বিপুল সাড়া পাওয়া যায়, তবে দেশের সমস্ত বিরোধী দল যখন একজোট হয়ে এই ইস্যুতে রাস্তায় নামবে, তখন পরিস্থিতি কি দাঁড়াবে? শাসক দল নিজেদের চরম জনপ্রিয় বলে দাবি করতে পারে, কিন্তু বাস্তব সত্যটা কি? ইডি, সিবিআই কিংবা হাইকোর্ট দপ্তরের ভয় দেখিয়ে কি সরকার টিকিয়ে রাখার চেষ্টা চলছে না? বাংলা বলুন, বিহার বা মহারাষ্ট্র, কোনো রাজ্যে স্পষ্ট বাংলা বলুন, বিহার বা মহারাষ্ট্র, কোন রাজ্যে স্পষ্ট রাজনৈতিক স্বস্তি আছে? এই পশ্চিমবঙ্গের কথাই ধরুন না, মাত্র 112 দিন বয়স হয়েছে সরকারের, কিন্তু অপটিক্স দেখুন, খালি খেপে যাচ্ছে, কথায় কথায় খেপে যাচ্ছে, যেন এই কামড়ে দেবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিওগুলো দেখুন, সর্বক্ষণ রাগে অগ্নিশর্মা হয়ে আছেন, বারবার মনে করাচ্ছেন মানুষ তাদের 60 মাসের জনাদেশ দিয়েছে, এখন তো সবে 112 দিন। এই ধরনের মুডই তো বলে দিচ্ছে সরকারটা স্বস্তিতে নেই। তামিলনাড়ুতে তো সরকার পাল্টেছে, কিন্তু সেখানে দেখুন মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের দল কেমন স্নিগ্ধ মাথায় মানুষের পাশে থেকে উন্নয়নের বার্তা দিচ্ছে। অনেক বিশ্লেষক বলেন, আক্রোশ বিজেপি ও তাদের গুরুকুল আরএসএস এর ডিএনএতে আছে। এটা তারা আয়ত্ত করেছে হিটলারের আত্মজীবনী তথা রাজনৈতিক ইস্তেহার মাইন্ড ক্যাম্প থেকে। বিতর্কিত এই বইয়ের 2য় খণ্ডের শেষ অধ্যায়, মানে 15 নম্বর অধ্যায়, রাইট অফ এমার্জেন্সি ডিফেন্সের ছত্রে ছত্রে হিটলারের রাজনৈতিক আক্রোশ, তীব্র বিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদের চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে। এই অধ্যায়ে হিটলারের প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ব্যর্থতার কারণ হিসেবে জার্মানির অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য সরাসরি মার্ক্সবাদী, কমিউনিস্ট এবং ইহুদিদের দায়ী করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। এই অধ্যায়ে হিটলার সাফ বলছেন, দুর্বল ও শান্তিবাদী নীতির দিন শেষ, রাষ্ট্র বা জাতিকে বাঁচতে হলে সশস্ত্র প্রতিরোধ, চরম আক্রমণাত্মক মনোভাব এবং চরমপন্থী জাতীয়তাবাদী বিপ্লবী একমাত্র পথ। এই অধ্যায়ের প্রতিটি লাইনে আছে প্রতিপক্ষকে পুরোপুরি পিষে ফেলার বার্তা। অধ্যায়ের একদম শেষে হিটলার তার আদর্শগত গুরু ডিট্রিখ অ্যাকার্টের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে লিখছেন, আমার অনুগামীদের উচিত কোনো সমঝোতা না করে হিংসাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উন্মাদনা তৈরি করা। এবার অঙ্কটা মেলান। হিটলার যেমন জার্মানির যাবতীয় সংকটের জন্য ইহুদি ও কমিউনিস্টদের বলির পাঁঠা বানিয়েছিলেন, সমালোচকদের অভিযোগ বিজেপি ও রাজনীতিতে সংখ্যালঘু, বিশেষত মুসলিম ও বাম উদারপন্থীদের দেশের মূল সমস্যা হিসেবে দাঁড় করায়। সমালোচকদের অভিযোগ বিজেপি ও রাজনীতিতে সংখ্যালঘু, বিশেষত মুসলিম ও বাম উদারপন্থীদের দেশের মূল সমস্যা হিসেবে দাঁড় করায়। এই যে আরবান নকশাল থেকে দিবাগী নকশাল, এগুলো তো তারই বহিঃপ্রকাশ। এই যে প্রতিপক্ষের প্রতি চরম আক্রোশ, সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক জনসভায় হিংসাত্মক ভাষা ব্যবহার এবং উগ্র জাতীয়তাবাদের নামে ভিন্ন মত দমন করার প্রবণতাকে সমালোচকেরা হিটলারের মাইন কাম্পের সেই শেষ পরিচ্ছদের আক্রমণাত্মক মেজাজে থাকার মানসিকতার সাথে তুলনা করেন। জেলা পরিষদ থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ছবি আমরা দেখেছি। রিটার্নিং অফিসারকে ব্যবহার করে বিরোধীদের মনোনয়নপত্র বাতিল করা কিংবা জোর করে নাম প্রত্যাহার করানোর মতো নানা অভিযোগ প্রায়শই সামনে আসে। উত্তরাখণ্ডে কিভাবে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল, কিংবা রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন নিয়ে যেসব নাটকীয় ঘটনা ঘটেছে, যেভাবে মধ্যপ্রদেশে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নজরাজনের মনোনয়ন বাতিল হয়েছে, দেশের মানুষ কি তা খেয়াল করছে না? যাক, ফিরে আসি টিম রাহুলের ক্যাম্পেইনে। আমরা ইন্টারনেট সার্চ করে দেখেছি, এই ডিজিটাল প্রচার শুরু হতে না হতে ইতিমধ্যেই কিন্তু প্রায় 50,000 মানুষ এই পিটিশনে সই করে ফেলেছেন।
আমাদের একটুও আশ্চর্য লাগবে না যদি এই ডিজিটাল শোয়ের সংখ্যাটা শেষ পর্যন্ত 1 কোটি ছাড়িয়ে যায়। যেখানে একটা সাধারণ খবরের ভিডিও লাখ লাখ মানুষ দেখেন, সেখানে কংগ্রেসের মতো রাজনৈতিক দলের অল ইন্ডিয়া নেটওয়ার্ক এবং 4টি রাজ্যে শক্ত সংগঠন যখন এতে পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে, তখন এই সংখ্যা লাফিয়ে বাড়াই স্বাভাবিক। আর এই সইকারীদের তালিকায় কিন্তু বড় এক অংশ সেই মধ্যবিত্ত সমাজ, যারা আজ মূল্যবৃদ্ধি আর নিত্যদিনের সরকারি নিয়মের গুঁতোয় দিশেহারা। নিজেদের ক্ষোভ প্রকাশের জায়গা না পেয়ে তারা এখন হাতে এই মোবাইলটাকেই প্রতিবাদের একমাত্র অস্ত্র বানিয়ে নিচ্ছেন। আজ দেশে বাক স্বাধীনতা কোন পর্যায়ে পৌঁছেছে খেয়াল করেছেন? আজ সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে 2 লাইন লিখলে বা পোস্ট করলে বাড়ি বয়ে এসে হেনস্থা কিংবা আক্রমণের হুমকি দেওয়া হয়। খবরের কাগজে মন খুলে লেখা বা সংবাদ প্রকাশ করার জায়গা কোথায়? এমনকি সামান্য কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান একটা হালকা কৌতুক করলেও তার নামে এফআইআর ঠুকে দেওয়া হয়। দরজায় পুলিশ বা গুন্ডা পৌঁছে যায়। এই দমবন্ধ পরিবেশের ভেতরে মানুষ যখন মুখের ভাষায় প্রতিবাদ জানানোর পথ খুঁজে পাচ্ছে না, তখনই ডিজিটাল স্ক্যানার তাদের ক্ষোভের বিকল্প হয়ে রাস্তা হয়ে উঠেছে। পরিসংখ্যানটা সচক্ষে দেখুন। আমরা দেখছি, অর্থাৎ প্রতি 3 থেকে 4 সেকেন্ডে একজন মানুষ এই অনলাইন পিটিশনে সই করছেন। এখন তো ক্যাম্পেইনটা কেবল শুরু হলো। এই প্রচার যদি টানা 1 মাস সক্রিয় রাখা যায়, তবে সইয়ের সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সেই তীব্র ক্ষোভ আর হাঁসফাঁস ভাবটা আমরা স্পষ্ট অনুভব করতে পারছি। এই কিউআর কোড স্ক্যান কিন্তু স্রেফ কোনো প্রতিক্রিয়া নয়, এটা সাধারণ মানুষের জমাট বাঁধা রাগ ব্যক্ত করার একটা কার্যকর উপায়। আর একটা বিষয় খুব পরিষ্কার বুঝে নেওয়া দরকার, এই লড়াই কিন্তু শুধু একজন স্বরাষ্ট্রমন্ত্রীদের বিরুদ্ধে নয়। রাজনীতিতে অমিত শাহ মানে আসলে গোটা গৈরিক বাস্তুতন্ত্র বা সিস্টেম। তিনি কেবল মন্ত্রিসভা পরিচালনা করছেন না, দলের সাংগঠনিক নীতি এমনকি সংঘ পরিবারকেও বাস্তবে তিনি দিশে দেখাচ্ছেন। নরেন্দ্র মোদী এই সরকারের মুখ হতে পারেন, কিন্তু ক্ষমতার মূল চালিকা শক্তি হলেন অমিত শাহ। রাহুল গান্ধী বা বিরোধী শিবির তো বটেই, বিজেপি ও সংঘের ভেতরের লোকেরাও এই অপ্রিয় সত্যটা ভালোভাবেই জানেন। তাই অমিত শাহ যখন এভাবে নিশানা হন, তখন সরকার এবং দলীয় সংগঠন দুটিই কিন্তু বড়সড় প্রশ্নের মুখে পড়ে যায়। এতদিন আমরা কেবল হাওয়ায় শুনতাম মানুষ ক্ষুব্ধ, মানুষ অসন্তুষ্ট, কিন্তু সেটা ছিল একটা বিমূর্ত বা অনুমানের বিষয়। আজ এই কিউআর কোড সেই ক্ষোভের একটা বাস্তব ও প্রামাণ্য ডেটা দান করিয়ে দিচ্ছে। যারা প্রতিনিয়ত প্রশ্ন তোলেন, মানুষ যদি অসন্তুষ্টই থাকবে, তবে নির্বাচনী অঙ্কগুলো এইভাবে মেলে কিভাবে, তাদের মুখোমুখি দাঁড়িয়ে এই ডিজিটাল পিটিশনই এখন জনগণের সেই অনথিভুক্ত ক্ষোভের জোরালো প্রমাণ তৈরি করেছে। নির্বাচন কমিশনার বা নির্বাচন পরিচালনার বিষয়টি নিরপেক্ষভাবে দেখলে একটা জিনিস পরিষ্কার, জনগণ যখন অনুভব করে যে মূলধারার গণতান্ত্রিক প্রতিষ্ঠানে তাদের ক্ষোভ প্রকাশের সঠিক জায়গা মিলছে না, তখনই এই ধরনের বিকল্প পথগুলো সামনে আসে। কেন মানুষ এই অনলাইন কিউআর কোডের দিকে ঝুঁকছে? কারণ এখানে এক ধরনের ডিজিটাল নিরাপত্তা বা আড়াল রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবনের বাস্তবটা বুঝুন। যার পরিবারে কলেজ পড়ুয়া সন্তান রয়েছে কিংবা কেউ হয়তো সরকারি চাকরিতে যুক্ত, তাদের প্রতিনিয়ত এক ধরনের অদৃশ্য ভয়ের মুখে থাকতে হয়। সোচ্চার হতে গেলে যদি হেনস্থা হতে হয়, পরিবারের উপর চাপ আসে বা গুন্ডামি হুমকির মুখে পড়তে হয়, তবে একজন সাধারণ মানুষ যাবে কোথায়? আইন শৃঙ্খলার দ্বারস্থ হয়ে যদি সুবিচারের আস্থা না পাওয়া যায়, তবে ভয় আর হতাশা থেকে মানুষ ঘরের 4 দেওয়ালে চুপ করে বসে থাকে, কিন্তু ভেতর ভেতর সেই ক্ষোভ জমা হতে থাকে। ইতিহাস সাক্ষী, যখনই আমজনতার মন থেকে এই ভয় পুরোপুরি উঠে যায়, যেমনটা আমরা সাম্প্রতিক নানা গণ আন্দোলনে তরুণ বা জেনজি প্রজন্মের ক্ষেত্রে দেখেছি, তখন পরিস্থিতি উল্টে যেতে সময় লাগে না। তবে কোনো দেশের জন্যই চূড়ান্ত সামাজিক বিশৃঙ্খলা বা অরাজকতা কাম্য নয়। অরাজকতা দেশকে দশকের পর দশক পিছিয়ে দেয়, কিন্তু শাসক দল যদি সময় থাকতে এই জনমতের ভাষা পড়তে না পারে, তবে ক্ষোভের এই স্ফুলিঙ্গ বড় আকার ধারণ করতেই পারে। আজ হয়তো ভয়ে অনেকে মুখ খুলছেন না, ভাবছেন সব শেষ। ভুল ভাবছেন। এই চুপচাপ থাকাটাই কিন্তু ঝড়ের আগের তাণ্ডবের সংকেত। ইতিহাস সাক্ষী আছে, সাধারণ মানুষের এই জমাট বাঁধা ক্ষোভকে যারা হালকাভাবে নিয়েছে, তারা দিন শেষে সোজা ডাস্টবিনে গিয়ে পড়েছে। ক্ষমতার চর্বি জমে অন্ধ হয়ে যাওয়া শাসকেরা যদি ভেবে থাকে মানুষ চিরকাল মুখে কুলু পেটে বসে থাকবে, তবে তারা কিন্তু ফুটন্ত আগ্নেয়গিরির উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। রাগের সলতে যে আগুনটা একবার ধরে গেছে না, ওটা কিন্তু আর কেবল 4 দেওয়ালে আটকে থাকবে না। ওটা যেদিন দাবানল হয়ে রাজপথে নামবে, সেদিন ক্ষমতার কোনো পিতৃদেবের সাধ্যও নেই যে তাকে আটকে রাখে। সময় থাকতে যদি হোশ না ফেরে, তবে লিখে রাখুন, জনতার ধাক্কা যখন একসাথে আসবে, তখন হাজার হাজার বছরের বড় অহংকারের প্রাসাদ হুড়মুড় করে ভেঙে ধুলোয় মিশিয়ে যাবে। আজ এ পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়।
লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।